স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বাণিজ্য মেলা। ব্রিটিশ বাংলাদেশি উমেন্স ফোরামের উদ্যোগে হয় এই আয়োজন, যেখানে 50-এর বেশি স্টলে বাহারি খাবার, দেশীয় কাপড়, মাটির তৈরি পণ্য সহ বিভিন্ন রকমারি পণ্যের পসরা সাজিয়েছিলেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। আয়োজকরা বলছেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহ যোগাতে এই আয়োজন। লন্ডনের রোমফোর্ডে মেফেয়ার ভেন্যু পরিণত হয়েছিল বাংলাদেশিদের মিলন মেলায়। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশিরা বাণিজ্য মেলায় অংশ নিতে জড়ো হয়েছিলেন এই হলে। ব্রিটিশ বাংলাদেশি ওমেন্স ফোরামের উদ্যোগে এটি ছিল আয়োজনের দ্বিতীয় আসর। মেলায় ছিল 50-এর বেশি স্টল। খাবার, পোশাক সহ বাংলাদেশি পণ্য নিয়ে হাজির হয়েছিলেন প্রবাসী ক্ষুদ্র উদ্যোক্তারা। ব্যবসায়ীদের পাশাপাশি মেলা উপভোগ করতেও আসেন অনেকে। প্রবাসীরা প্রতি বছরই এমন আয়োজন চান দেশটিতে। It is an organisation that I think is gaining strength year on year because our women are becoming more and more successful, and our girls certainly are probably the most successful in the country. অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা উদ্যোক্তা, সেরা স্টল সহ 3 ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। পরে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো। জনপ্রিয় গায়ক, নৃত্যশিল্পীদের পরিবেশনা মুগ্ধ করেছে দর্শকদের। আয়োজকরা বলছেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহ যোগাতেই এই প্রয়াস। ভবিষ্যতে আরও বড় পরিসরে মেলা আয়োজনের প্রত্যাশা তাদের। আজকের মেলাটাই ছিল আমাদের মূলত স্টোর ওনারদের জন্য, কারণ এখানে যারা বিজনেস করে অনলাইনে ছোট ছোট, তাদের প্রোডাক্টগুলি একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্টের পরিচয় করে দেওয়া। অনেক অনেক দর্শকরা আসছে এখানে। আমরা আসলে নিজেকে ধন্য মনে করছি যে আমাদের স্টলগুলো পরিপূর্ণ এবং আমাদের গান টান যারা গাচ্ছে খুবই দেশ বিদেশ দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে এখানে। হ্যাঁ, বেশ ভালো হয়েছে। এবং যারা যারা আসছে, যারা যারা আমাদের স্পন্সর করছে এবং আমাদের স্টল যারা যারা নিয়েছে, সবাইকে আমার ধন্যবাদ। এর আগে 2018 সালে প্রথমবারের মতো লন্ডনে বাণিজ্য মেলা আয়োজন করেছিল ব্রিটিশ বাংলাদেশি ওমেন্স ফোরাম। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সংযুক্ত আরব আমিরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে দুবাইয়ের স্থানীয় একটি হোটেলের বলরুমে। প্রতিষ্ঠানটির স্টেক হোল্ডারদের সাথে হয় এই সভা। এ সময় যাত্রা নির্বিঘ্ন করতে বিমান কর্তৃপক্ষের নানা উদ্যোগের কথা তুলে ধরা হয়। জানান, ভবিষ্যতে প্রবাসী যাত্রীদের স্বার্থে সেবার মান আরও উন্নত করতে কাজ করছে বিমান কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদির প্রতিবেদন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকা সচল রাখতে বড় ভূমিকা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিষ্ঠানটির স্টেক হোল্ডারদের। তাদের মাধ্যমেই মূলত প্রবাসী সহ অন্য যাত্রীদের কাছে পৌঁছায় এয়ারলাইন্সের টিকিট। এই ব্যবসায়িক অংশীদারদের নিয়ে সংযুক্ত আরব আমিরাতে মত বিনিময় সভা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সভায় প্রবাসী যাত্রীদের সুযোগ সুবিধা বাড়াতে নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরা হয়। কর্মকর্তারা জানান, এখন অনলাইনেও পাওয়া যাচ্ছে বিমানের বোর্ডিং কার্ড। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই উত্তর আমিরাতের রিজিওনাল ম্যানেজার সাকিয়া সুলতানার সভাপতিত্বে হয় এই আয়োজন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিমান এথিক্স কমিটির মহাব্যবস্থাপক শাকিল মেরাজ। ব্যবসা করতে গেলে আমাকে প্রচার থাকতে হবে, মার্কেটে প্রেজেন্স থাকতে হবে, ব্র্যান্ডিং করতে হবে। সেটা আমরা কাজ করছি। বিমানের সর্বস্তরের কাজের ক্ষেত্রে জবাবদিহিতা ও সত্যতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। বিশেষ করে ফ্লাইটের অন টাইম ডিপার্চার নিশ্চিত করতে বহরে যুক্ত হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। আর বিশেষ অতিথি দুবাই কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসেন। প্রবাসীদের ভোগান্তি দূর করতে বিমান বাংলাদেশের সমস্যা চিহ্নিত করে সমাধানের তাগিদ দেন অতিথিরা। যাই হচ্ছে সব বিমান হচ্ছে না, এখানে অন্যান্য অথরিটিজ আছে, শুধু বিমানের যে ক্যারিয়ার তারা অন্যান্য কমার্শিয়াল এয়ারলাইন্সের মধ্যে তারা অপারেট করছে। আই স্ট্যান্ড ফর দ্যাট, যে বিমানের অনেক ভালো, সারা পৃথিবীতে তারা অনেক সুনামের সাথে কাজ করছে। বিমানের ইমেজ ক্রাইসিস আছে, এটা কিন্তু আমাদের স্বীকার করতে হবে। কিন্তু ইমেজ ক্রাইসিস কেন আছে সেটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। এই সমস্যা যদি বলা হলো যে বিমানের সিট খালি থাকে। সবাই বিমান কর্মকর্তা, ট্রাভেল এজেন্সির সদস্য, গণমাধ্যম কর্মী সহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।
মেহেদি, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও রোমের গুলিয়েমো মার্কনি গ্রন্থাগারের যৌথ উদ্যোগে গ্রন্থাগারটিতে বাংলাদেশে কর্নার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার হয় উদ্বোধনী আয়োজন। এতে অংশ নেন বিভিন্ন দেশের অতিথি সহ বিপুল প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশ কর্নারের উদ্বোধন করেন ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম হাসান এবং মার্কনি গ্রন্থাগারের পরিচালক কিয়ারা পমা। বক্তব্য রাখেন ইতালির লুমসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফ্রান্সিসকো জানিনি, বাংলাদেশি ইতালিয়ান লেখিকা অধ্যাপক নিমান সোবাহান, ইতালি বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের পরিচালক ও এশিয়া বিষয়ক ইতালিয়ান থিঙ্ক ট্যাঙ্কের মহাসচিব ডমিনিকো পালমিয়েরি সহ অনেকে। রাষ্ট্রদূত জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সহ 17টি বই বাংলাদেশ কর্নারে উপহার হিসেবে দিয়েছে দূতাবাস। প্রবাসী আয়ের নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। সেপ্টেম্বরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 134 কোটি 36 লাখ ডলারের রেমিটেন্স, যা গত 41 মাসের মধ্যে সবচেয়ে কম। 2020 সালে এপ্রিলে রেমিটেন্স এসেছিল 109 কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। করোনার পর 25 লাখেরও বেশি কর্মী বিদেশে পাড়ি জমিয়েছে, কিন্তু প্রবাসী আয় না বেড়ে উল্টো কমেছে। কারণ হিসেবে হুন্ডিকে দায়ী করছেন বিশ্লেষকরা। ব্যাংকের চেয়ে খোলা বাজারে ডলারের দাম বেশি হওয়ায় অবৈধ পথে লেনদেন বেড়েছে বলে মনে করেন তারা। ব্যাংকের বাইরে এখনও 118 থেকে 119 টাকায় ডলার লেনদেন হয়। বেশি লাভের আশায় অনেকেই হুন্ডির মাধ্যমে টাকা পাঠাচ্ছে। দামের ব্যবধান না কমলে বৈধ পথে প্রবাসী আয় বাড়বে না বলেও মনে করেন তারা। গত বছরের একই সময়ের তুলনায় সেপ্টেম্বরে প্রবাসী আয় কমেছে প্রায় 13%। গত মাসে 134 কোটি ডলারের প্রবাসী আয় দেশে আসলেও গেল বছর একই মাসে এর পরিমাণ ছিল প্রায় 154 কোটি ডলার। জাতীয় নির্বাচন ঘিরে বড় ধরনের কূটনৈতিক চাপে পড়েছে বাংলাদেশ। এমন মূল্যায়ন করে বিশ্লেষকদের আশঙ্কা, গ্রহণযোগ্য নির্বাচন করতে না পারলে এই সংকট থেকে বের হওয়া কঠিন হতে পারে। সেজন্য দেশের স্বার্থে বড় দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার তাগিদ দিচ্ছেন তারা। মাহফুজ মিশু রিপোর্ট। মের শেষ সপ্তাহে ঘোষণা, এর 4 মাসের মধ্যে ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ। যুক্তরাষ্ট্রের এমন অবস্থান জানান দিচ্ছে নির্বাচন নিয়ে পশ্চিমাদের কঠোর মনোভাব। বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক মূলত অর্থনৈতিক। নির্বাচন নিয়ে সরাসরি না বললেও স্থলসীমা বা কৌশলগত বড় স্বার্থ না থাকায় তারাও প্রকাশ্যে কোনো পক্ষ নেবে না বলে ধারণা অনেকের। নিকটতম প্রতিবেশী ভারতের সাথে কানাডার টানাপোড়েন দিল্লি ওয়াশিংটন সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা। এমন অবস্থায় বড় দেশগুলোর এ অঞ্চলের আগ্রহের কেন্দ্রে বাংলাদেশের নির্বাচন যদি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া বলেন, মানবাধিকারের বিষয় যদি বলেন, এবং তারপরে তার উপর ভিত্তি করে সামগ্রিকভাবে যেটাকে আমরা গভর্নেন্স বলি, সেই গভর্নেন্সের জায়গাটা কেমন হবে সেটার ব্যাপারে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা দৃষ্টি এখন আমাদের উপর পড়েছে। আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া বলেন, অর্থনৈতিক প্রক্রিয়া বলেন, সামাজিক প্রক্রিয়া বলেন, এগুলোর সাথে বাইরের পৃথিবীর সমন্বয়ের যে জায়গাটা বেশ ভালোই চিত ধরেছে। ইকোনমিক গ্রোথটাকে আমাদেরকে সাস্টেইন করাতে গেলে পশ্চিমা বিশ্ব বলেন বা চীনের সহায়তা আমাদেরকে লাগবেই। যদি পশ্চিমা বিশ্বের কাছ থেকে বাংলাদেশ দূরে চলে যায়, তাহলে চীনের জন্য কিন্তু বাংলাদেশ একটা লোকাল মার্কেটের লেভেলে নেমে আসবে। সেইটা কিন্তু চীন চাবে না। সুতরাং পররাষ্ট্রনীতির বেশ কিছু নাটস অ্যান্ড বোল্টস ঠিক করতে হবে। নির্বাচন সুষ্ঠু হলেই যে কূটনৈতিক এসব চাপ থেকে মুক্তি মিলবে তা মনে করেন না অনেকেই। দীর্ঘমেয়াদে সংকট সমাধানের বিকল্প নেই বলে মত বিশ্লেষকদের। তবে সবার আগে নিজেদের ঐক্যবদ্ধ হবার তাগিদ দেন তারা। আগামী নির্বাচনটা একটা হচ্ছে বাংলাদেশের এই অগ্রযাত্রাকে টেকসই করবার জন্য এটা প্রয়োজনীয়। দ্বিতীয় হচ্ছে যে আমার অর্থনীতি যে উন্নয়নের যে জায়গা, আমরা যেটাকে গ্রাজুয়েশন বলছি, বাইরে পৃথিবীর সাথে নেগোশিয়েট করার জন্য আমার অভ্যন্তরীণ যে শক্তি কাঠামো আছে এটাকে সমন্বিত রাখবার দরকার। সেটার জন্যও কিন্তু আমি মনে করি এই নির্বাচনটা একটা ভূমিকা পালন করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা অন্যান্য যে অক্সিলারি ইনস্টিটিউশনসগুলি আছেন এবং পলিটিক্যাল পার্টিগুলি আছেন, তাদেরকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভলি এনগেজ হতে হবে। ন্যাশনাল কনসেনসাস ছাড়া আসলে আমার কাছে এই মুহূর্তে পররাষ্ট্র নীতিতে ব্যালেন্সিং অ্যাক্টটাকে সাস্টেইন করানোটা একটু কঠিন হবে বলে মনে হয়। সেই সাথে এসব ইস্যুতে দায়িত্বশীলদের কথাবার্তায় পরিমিতিবোধ বজায় রাখার পরামর্শ এই বিশ্লেষকদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কনসুলার সেবা বিষয়ক দ্বিপাক্ষিক আলোচনা হলেও ভিসা নীতি নিয়ে সফররত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সাথে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুরশিদ আলম। 3 দিনের সফরের দ্বিতীয় দিনে সকাল থেকেই মার্কিন দূতাবাসে কাটান স্টেট ডিপার্টমেন্টের কনসুলার বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার। বিকেলে আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেন ঘণ্টাখানেক। তবে বেরিয়ে যাওয়ার সময় রেনা বিটার কিংবা রাষ্ট্রদূত পিটার হাস গণমাধ্যমের সাথে কথা বলেননি। খুরশিদ আলম জানান, বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়ার সময় 6 মাসের মধ্যে নামিয়ে আনা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান রিনা পিটার। ভিসা নীতি নিয়ে কোনো আলাপ আলোচনা আছে? আমাদের ছাত্ররা ঠিকমতো ভিসা পায় না। আমাদের যারা ধরেন আন্তর্জাতিক সংস্থায় চাকরি করে বাংলাদেশি অরিজিন, তারা তাদের ভিসা পেতে সমস্যা হয়। সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। না, তারা বলছে কনসিডার করবে অবশ্যই, এবং তারা তো ভিসা অনেকটা কমিয়ে আনছে। আগে যেটা অনেক ছিল ওটা 6 মাসে কমিয়ে আনতে পারছে। নির্বাচনী এখন মূল লক্ষ্য আর্থিক খাতের সংস্কার ভোটের পর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিকেলে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে এই কথা জানান তিনি। রিজার্ভ কিংবা বৈদেশিক মুদ্রার বিনিময় পুরোপুরি বাজার ভিত্তিক না হলেও IMF ঋণের দ্বিতীয় কিস্তি নিয়ে সমস্যা হবে না। ঋণ না পেলেও সমস্যা নেই জানান সালমান এফ রহমান। বলেন, ঋণের চেয়ে এখন নির্বাচনী বেশি গুরুত্বপূর্ণ। এর আগে বিনিয়োগ বোর্ডে সালমান এফ রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। রিজার্ভ বাড়াতে রপ্তানি ও প্রবাসী আয় বাড়ানোর পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। ইলেকশনের আগে যদি আমার দ্বিতীয় কিস্তি নাও আসে, আমার তো এখন ইলেকশন ইজ মোর ইম্পর্ট্যান্ট। আমার তো ইলেকশন নিয়ে আমাদের সুন্দরভাবে একটা সুন্দর নির্বাচনটা আমাদের করতে হবে। সেটা নিয়ে আই থিঙ্ক ফোকাসটা আমরা তো লুজ করতে পারি না। তো সেটা হবে। আর আমাদের দ্বিতীয় কিস্তি নিয়ে এখনো কোনো সমস্যা নাই। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে আধুনিক দাসত্বের শিকার 107 বাংলাদেশি। উন্নত জীবন এবং চাকুরির লোভ দেখিয়ে তাদের সেখানে নিয়ে বন্দী রাখা হয়েছে। রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সম্প্রতি ভানুয়াতুতে আটকা এক বাংলাদেশি ব্যবসায়ী মোস্তাফিজুর শাহিনের বক্তব্যে উঠে এসেছে ঝুঁকিপূর্ণ জীবনের কথা। তিনি জানান, বন্দী বাংলাদেশিদের পাসপোর্ট জব্দ করা হয়, এরপরই বিনা বেতনে কাজ করতে বাধ্য করা হয়। শুধু তাই নয়, চাকুরিদাতা প্রতিষ্ঠানের কাছে অভিযোগ করলে সহ্য করতে হয় ভয়াবহ শারীরিক নির্যাতন। তার অভিযোগ, দেয়া হয় না খাবার, রয়েছে মৃত্যু ঝুঁকিও। 50 বছর বয়সী শাহিন জানান, 2017-18 সালে মানব পাচারের শিকার হন একদল বাংলাদেশি, যাদের ফাঁদে ফেলেন আন্তর্জাতিক পোশাক চেইন শপের মালিক হিসেবে পরিচয় দেয়া শিকদার সুমন। বাংলাদেশিদের এই বন্দি দশার মাধ্যমে বেরিয়ে এলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রে মানব পাচার এবং দাস প্রথার ভয়াবহ চিত্র। 2022 সালে সুমনের বিরুদ্ধে মানব পাচার, দাস প্রথা, অর্থ জালিয়াতি, হত্যার হুমকি এবং শ্রম নীতিমালা লঙ্ঘনের অভিযোগ আনে দেশটির আদালত। জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে কমছে না অভিবাসী ঢল। শনিবারও সীমান্ত পেরিয়েছেন শত শত মানুষ, যাদের বেশিরভাগই ভেনেজুয়েলার বাসিন্দা। এল পাসো থেকে তারা পার হন ঝুঁকিপূর্ণ কাঁটা তারের বেড়া। শুক্রবারও একটি পণ্যবাহী কার্গো ট্রাক সীমান্ত পাড়ি দেওয়ার সময় পরে দুর্ঘটনায় উদ্ধার পান 52 অভিবাসন প্রার্থী, যাদের মধ্যে গুরুতর আহত 6 শিশুকে হাসপাতালে দেওয়া হচ্ছে চিকিৎসা। গেল মাসে মেক্সিকো ও মধ্য আমেরিকার দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের প্রবেশের সময় সীমান্ত রক্ষীদের গুলি এবং দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 8 অভিবাসন প্রত্যাশী, আহত 100-র কাছাকাছি। যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ CBPর তথ্য অনুসারে চলতি বছর দেশটিতে অনুপ্রবেশ ঘটিয়েছেন 22 লাখের বেশি মানুষ। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।